আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া হিড়িক। প্রথম দিনে আজাদ ও তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ। বাতিল স্থগিত 18, ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। এলপিজি সংকট কাটছেই না, বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত দরে সরবরাহ না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের। বিপদে অটো গ্যাস নির্ভর পরিবহন খাত। এবং 6 মাসে রাজস্ব আদায়ে 8,500 কোটি টাকা পিছিয়ে চট্টগ্রাম কাস্টমস। রফতানি না বাড়লে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন। চ্যালেঞ্জ মোকাবেলা কাটাতে হবে রাজনৈতিক অস্থিরতা। বাংলা সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আপিল শুনানির প্রথম দিনেই নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পাওয়া হিড়িক। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতের হেভিওয়েট প্রার্থী হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্রের তাসনিম জারা সহ 52 জনের। ইসিতে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। আজকে 70 জন প্রথম থেকে শুরু করে আজকে 70 সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত মক ট্রায়ালও অনুষ্ঠিত হয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবে পুলিশ। নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। রংপুর মেট্রোপলিটন পুলিশের এক আয়োজনে একথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না, তো সেটা আমরা চেষ্টা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000। এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। বাংলা সময়ে আরও থাকছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের অবাধ বিচরণ। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বিমান ওঠানামা। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। সমস্যা সমাধানের চেষ্টায় বেবিচক। এলপি গ্যাসের সংকট কাটছেই না, সিলিন্ডার বিক্রি হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দামে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছেন না পরিবেশকরা। এদিকে চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ার বিপদে অটো গ্যাস নির্ভর পরিবহন খাত। রাজধানীর ভাসানটেকের বাসিন্দা রাশিদা বেগম। ঘরে সিলিন্ডার থাকলেও হঠাৎ করে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ায় মাটির চুলাই এখন তার নির্ভরতা। গ্যাস অনেকদিন আগে আনছি তো অল্প একটু মনে আছে, যদি রান দিলে তো শেষ হয়ে যাবে। এরপরে আবার 2,000 টাকা 2,500 টাকা দাম করছে না। রাশিদা বেগমের প্রতিবেশীদেরও এখন একই দশা। 1300 টাকার সিলিন্ডার বাজারে এখনো হাঁকা হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দাম। আর এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের বাসিন্দারা। বাসায় কাজ করে তো আমরা 3,000 টাকা পাই। 2,500 টাকা দিয়ে যদি সিলিন্ডার কিনি তাহলে আমরা কিভাবে চলবো? গরিব মানুষ বুঝেন না, আমরা এখন কিনতে পারি না, আমরা লাকি দিয়ে রান্না করি। গ্যাসের জন্য আসছিলাম তো ওরা বলতেছে 2,100 টাকা, তারপরে বলতেছে মানে এভেলেবেল না। রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা গেল পড়ে আছে খালি সিলিন্ডার। খুচরা বিক্রেতারা জানালেন সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছে না পরিবেশকরা।
আজকে তো কয়েকজন ফোন দিছে কাস্টমার, মাল দিতে পারিনি। থাকলে সেন বিক্রি করতে পারতাম, 2-1 টাকার লাভ হইতো, আমরা আমার সংসারটা চলতে পারতাম। পিছনে এত বোতল দেখতেছেন, আসলে ওই বোতলে কোনো গ্যাস নাই। আমরা রিপ্লাই করতে পারতেছি না, গ্যাসের অনেক দাম কারণে, আর এত দাম দিয়ে গ্যাস বললেও জনগণ এইগুলা নিবে না। এদিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন মালিকদের সংগঠনের নেতারা জানান, চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় মহাবিপদে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত। এই সমস্যাটা প্রায় 1 মাস ধরে চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। আমি বলতে পারি প্রায় 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, এগুলা না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। এলপি গ্যাস কেন্দ্রিক নৈরাজ্য তদন্তে কমিটি গঠন সহ 3 দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন করতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 6 মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে 8,500 কোটি টাকা পিছিয়ে থাকলেও ভোজ্য জ্বালানি তেল এবং সিমেন্ট ক্লিংকার আমদানির মাধ্যমে 38,000 কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। বাকি 6 মাসে 62,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনেও কিছুটা বেকায়দায় রয়েছে। তবে শিল্পের কাঁচামাল আমদানির পাশাপাশি পণ্য রফতানি বাড়ানো না গেলে লাখো কোটি টাকা রাজস্ব আদায় কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কমলদের রিপোর্ট। 2025-26 অর্থ বছরে 6 মাস পেরিয়ে গেল, প্রথমবারের মতো নির্ধারণ করে দেওয়া 1 লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউজের আরও 62,000 কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যে অর্জন হয়েছে মাত্র 38,000 কোটি টাকা। হাই স্পিড ডিজেল, অন্যান্য জ্বালানি তেলের পাশাপাশি পাম অয়েল আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে অন্তত 16,000 কোটি টাকা। এর বাইরে সিমেন্ট ক্লিংকার, পাথর ফল সহ অন্যান্য পণ্য থেকে 22,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আমদানির পরিমাণটা বেশ বেড়েছে, প্রবৃদ্ধিতে বিগত অর্থ বছরের তুলনায় 7.06%। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের তুলনায় আমদানি পণ্য যেমন 63 লাখ মেট্রিক টন বেড়েছে, তেমনি টাকার পরিমাণ বেড়েছে অন্তত 24,000 কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি নির্বাচনের বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এক্সপোর্টটার উপর আমাদের নজর দিতে হবে। ওটা যদি বাড়ে তাহলে দেশের আমদানি বলেন, রপ্তানি বলেন, কাস্টমসের রেভিনিউ বলেন, সবগুলি অর্জিত হওয়া সম্ভব। অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 92,147 কোটি টাকা নির্ধারণ করা হলো, মাঝামাঝিতে সেটা বাড়িয়ে করা হয়েছে 1,02,295 কোটি টাকা। বিশাল এই লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। কিন্তু রাজস্ব আয় বাড়াতে দেশের চলমান মেগা প্রকল্পগুলোর কাজে গতি আনার পাশাপাশি পণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। প্রোডাক্টিভিটি সব জায়গায় এফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসছেন, তাহলে আপনার এই রাজস্ব আপনি কীভাবে টার্গেট ফুলফিল করবেন? এখানে আমি মনে করি যে কোনোভাবেই এটা টার্গেট ফুলফিল করার পসিবিলিটি আমি দেখি না। অবশ্য স্বাধীনতার পর কোনো অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কোনো বিদেশি শক্তি বিএনপিকে কাবু করতে পারবে না, বিএনপির মতো করে চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। জাতি হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে স্বাধীন সার্বভৌম দেশ আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেখানে আমাদের অবস্থান অটুট থাকবে। আমরা সেখানে কোনো কম্প্রোমাইজ করবো না। কোন বিদেশি শক্তি, কোন দেশ বাংলাদেশকে বলতে পারবে না তোমরা এইভাবে চলো, ওইভাবে চলো। আমরা আমাদের মতো চলি। সবার আগে বাংলাদেশ, সবার আগে এটাই হচ্ছে আমাদের আগামী দিনের মোটো। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে বিমান ওঠানামা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 5 মাসে উড্ডয়নের আগ মুহূর্তে 2টি বিমানের সঙ্গে কুকুরের ধাক্কার ঘটনা ঘটেছে। যদিও পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যাত্রী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
কক্সবাজার বিমানবন্দর। গত 7 জানুয়ারি প্রথমবারের মতো বিমানবন্দরে চালানো হয় বিশেষ নিরাপত্তা মহড়া। পুরো মহড়াটি পর্যবেক্ষণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। কিন্তু মহড়া চলাকালে ধরা পড়ে উদ্বেগজনক চিত্র। রানওয়ে ও এর আশপাশে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। এ সময় রানওয়ে দিয়ে উড্ডয়ন করছিল যাত্রীবাহী বিমান, অথচ বিচরণ করা কুকুরের দল সরাতে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরটির রানওয়েতে বেওয়ারিশ কুকুরের উপস্থিতি বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো সমাধান আসেনি। কক্সবাজার এয়ারপোর্ট এবং রানওয়ে এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। 9000 ফিট থেকে 10,700 ফিট উত্তীর্ণকরণের কাজ শেষ হলে যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা আর কাজ শেষ হলে দেন এটা নিরাপত্তাটা সেরে আসবে। এই রুটে চলাচলকারী যাত্রী ও পর্যটকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিমানবন্দরের ভেতরে কুকুর ঢুকে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি কর্তৃপক্ষের তদারকির অভাবকেই নির্দেশ করে। কর্তৃপক্ষের অবশ্যই এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত যে রানওয়েতে যেন কোনো কিছুই চলে না আসে, কারণ যে কোনো কিছুর কারণেই একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আসলে এটা ঝুঁকিপূর্ণ, এখন বিমান কর্তৃপক্ষ ওনাদের এটা দেখা উচিত। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। সমস্যার সমাধানে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে আমাদের আপার লেভেল যারা আছে, এটা নিয়ে আমরা অলরেডি অনেকগুলো কাজ করেছি। পেরিমিটারগুলো তৈরি হয়ে গেলে যখন সব পুরাটা সিকিউর হয়ে যাবে, পেরিমিটার সিকিউর হয়ে যাবে, তখন আর এই কুকুরগুলো দেখবেন না। 2025 সালে 2 আগস্ট ও 6 নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় 2টি কুকুর মারা যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরও থাকছে। পাহাড় কেটে ক্যাম্পাস তৈরিতে সমালোচনার ঝড়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা, দায় স্বীকার করে দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার ভিসির। ফরিদপুরে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে সেখানে যাচ্ছে বোমা ডিসপোজাল ইউনিট। সকালে শহরের আলিপুর আলিমুজ্জামান সেতুর উপরে রেলিংয়ের সঙ্গে একটি নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ গিয়ে ব্যাগের ভেতরে রাখা বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে। পরে প্রায় 300 মিটার দূরে ব্রিজের নিচে নিয়ে বালুর ভেতরে রাখা হয়। বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী পুলিশের সদস্যরা। কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, ভোরে সদরের ফরাজি পাড়ার শহীদ উদ্দিনের বাড়িতে গরু চুরি করতে আসে ওই যুবক। এ সময় বাড়ির মালিকের ছেলেরা তাকে আটক করে মারধর করলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে পুলিশ এসে বাড়ির মালিকের 3 ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পাহাড় কেটে ক্যাম্পাস তৈরিতে সমালোচনার ঝড়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা, দায় স্বীকার করে দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার ভিসির। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। ক্ষতবিক্ষত পাহাড়, সবুজের জায়গায় এখন ধূসর মাটি আর কাটা দাগ। পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা 2টি এক্সকেভেটর যেন যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে এখানে উন্নয়নের নামে প্রকৃতি উপেক্ষিত। অভিযোগ উঠেছে, অনুমোদনের আগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাড় কেটে নির্মাণ করছে একাডেমিক ও প্রশাসনিক ভবন সহ শিক্ষার্থীদের আবাসিক হল। এতে সৃষ্টি হয়েছে নিন্দা ও সমালোচনার। অবকাঠামো, বিশেষ করে ভবনগুলোর ক্ষেত্রে এগুলো পাহাড়ের ধাপে ধাপে বিভিন্ন যে পাহাড়ি কৌশলগুলো, আদিবাসী কৌশলগুলোকে প্রয়োগ করে এখানে কিন্তু ভবন নির্মাণ করা যেত। এবার যেহেতু তারা পাহাড় কেটেই ফেলেছে, এই বিষয়টা একটা সলিউশন হওয়া দরকার এবং ভবিষ্যতে উন্নয়ন কাজগুলো করার সময় কোনো পাহাড় যাতে না কেটে উন্নয়ন কাজগুলো পরিচালনা করা যায়। অনুমোদন না নিয়েই পাহাড় কাটায় পরিবেশ আইন ব্যত্যয় হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। ওনারা সাধারণত ইআই অনুমোদনের পরবর্তীতেই নির্মাণ কাজ শুরু করার কথা, ওনারা দ্রুত কাজটা শুরু করে ফেলেন, ফলশ্রুতিতে আইনের ব্যত্যয় হয়। অতিরিক্ত পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিমাণের চেয়ে বেশি মাটি কাটা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা বিশ্বাস করি এই জায়গাতে আমাদের আরো সাবধানতা, দায়িত্বশীলতা এবং দায়িত্ববোধ দরকার। গত 5 ডিসেম্বর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর।
সময় সংবাদ, রাঙ্গামাটি। বনিল আয়োজনে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের 12তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর রেডিসন ব্লুতে আয়োজন করা হয় বর্ণাঢ্য সমাবর্তনের। এবার 11টি দেশে 235 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চেরি ব্লেয়ার বক্তব্য রাখেন। পরে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আইরিন ট্রেসিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। 30 বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উদযাপন করল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা শেষে কেক কেটে ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তি ও পুনর্মিলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন জেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদরের আহরন্দ মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 30 জন চিকিৎসক। এ সময় 1,500-এর বেশি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জেও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ দেওয়া হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আপিলে প্রার্থীতে ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে আজাদ ও তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ। বাতিল স্থগিত 18, ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। এবং এলপিজি সংকট কাটছেই না, বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত দরে সরবরাহ না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের। বিপদে অটো গ্যাস নির্ভর পরিবহন খাত। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।